হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু রাতের আড্ডা। দর্শক, ঘড়িতে এখন রাত ঠিক 11:30, আর শুক্রবার রাতে 11:30 মানে এনটিভিতে স্পেশাল লাইভ শো রাতের আড্ডা। তো সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি এবং আপনাদের সাথে রয়েছি আমি জয়া, যে আপনাদের সাথে প্রতি শুক্রবার রাতে ঠিক এই সময়টায় আড্ডা দিতে চলে আসি এবং আমার এবং আপনাদের পছন্দের একজন মানুষকে আমার সাথে নিয়ে আসি, যার সাথে আমি গল্প করি এবং চাইলে আপনারাও কিন্তু তার সাথে আড্ডা দিতে পারবেন একদম মন খুলে। তাহলে আজকে আমার সাথে কে আছে? আজকে আমার সাথে রয়েছেন এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশের টিভি, নাটক এবং সিনেমার একজন তরুণ অভিনেত্রী, যিনি তার অভিনয়ের প্রতি ভালোবাসা, তার আত্মবিশ্বাস, তার কাজ দিয়ে নিজের একটা জায়গা কিন্তু তৈরি করে নিচ্ছেন বেশ কয়েকদিন যাবৎ, বা কয়েক বছর বলতে পারেন, বেশ কিছুদিন যাবৎ তিনি আছেন। এবং রিসেন্টলি তার কাজ বনলতা এক্সপ্রেসে রুবি ক্যারেক্টার করে কিন্তু আপনাদের মনের মণিকোঠা একদম জায়গা করে নিয়েছেন। এছাড়াও রয়েছে তার অসংখ্য টিভি, নাটক এবং সিনেমা। তাকে আজকে আমরা নিয়ে এসেছি তার সাথে আড্ডা দেব। দর্শক, আমাদের সাথে আজকে রয়েছেন অভিনেত্রী লাবণ্য চৌধুরী। হ্যালো লাবণ্য, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছো? হ্যালো, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভীষণ ভীষণ ভালো আছি। তোমার সাথে সারাক্ষণ অনেক আড্ডা হবে, গল্প হবে, কিন্তু তার আগে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজ আছে, আমি দিয়ে আসি। দর্শক, যদিও আপনারা সবাই জানেন, স্টিল আমি আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের শোটি কিন্তু এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে লাইভ দেখা যাচ্ছে। আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে। সেখানে আমাদের পোস্টার ক্যাপশনটাতে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং একটা লিঙ্কও দেওয়া আছে। আপনারা কিন্তু ওই জুম আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদেরকে সরাসরি ভিডিও কল দিতে পারেন, অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদেরকে ভিডিও কল দেওয়া যাবে। আর যদি এত রাতে ভিডিও কল দিতে একটু লজ্জা লাগে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু আপনাদের মনের কথা ওই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেখান থেকে মেসেজগুলো নিয়ে নেব এবং লাবণ্যকে জানিয়ে দেব। তাহলে দেরি কেন, চা কফি নিয়ে একদম রিল্যাক্স হয়ে বসে পড়ুন, কারণ শুরু হতে যাচ্ছে আজকে রাতের আড্ডা। লাবণ্য, কেমন আছে? তুমি বলেছো একবার। ভালো আছি। এবার বলো কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে এনটিভিতে এসে। এটা আমার প্রথম ইন্টারভিউ এনটিভির জন্য। সো ভালো লাগছে অনেক, এবং আমি জাস্ট দেখছিলাম তুমি কত সুন্দর করে কথা বলছো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি বললে যে প্রথম ইন্টারভিউ এনটিভিতে, কিন্তু এনটিভির সাথে তোমার পথ চলাটা কিন্তু দীর্ঘদিনের, প্রায় 13 বছরের সম্পর্ক তোমার এনটিভির সাথে। কারণ তোমার প্রথম টেলিফিল্ম মৌরানী, যেটা একদম গিয়েছিল কোথায়? এনটিভিতে। সেই গল্প কি মনে আছে? একদম মনে আছে। আমি অনেক ছোট ছিলাম তখন, খুব বেশি ছোট ছিলাম। তো ওই টাইমে ওটা আমার একদম ফার্স্ট টেলিফিল্ম ছিল মৌরানী। তো নতুন এক্সপিরিয়েন্স, নতুন পরিবেশ, সবকিছু। এবং আমাদের চিত্রনায়ক রিয়াজ ছিলেন সেখানে, মৌসুমী হামিদ ছিলেন, ইমরোজ তিশা আপু ছিলেন। তো ওটার জন্য মানে আমার এক্সাইটমেন্টও অনেক ছিল, কারণ ওনাদেরকে এতদিন টিভিতে দেখেছিলাম। এখন আমি দেখতাম আমার বাবা মা সিনেমা দেখছে বা নাটক দেখছে তাদের, এখন নিজে তাদের সাথে কাজ করতে পারার এক্সপিরিয়েন্স, এটা আসলে একটু নার্ভাস ছিলাম, আবার ভালোও লাগছিল। তো এখনো মনে আছে আমার। এবং ওনারা আমাকে খুব আদর করেছেন, কারণ ওই সেটে সব থেকে ছোট আমি ছিলাম, এবং যেহেতু নতুন নতুন ছিল তখন, তো ওনারা অনেক কিছু শিখিয়েছেন আমাকে, অনেক গল্প করেছেন আমার সাথে, যেন আমি একা ফিল না করি, একদম লোনলি ফিল যেন না করি। তো হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল ওই টাইম। আচ্ছা, তখন বয়স কত ছিল? তুমি কোন ক্লাসে ছিলে তখন? তখন আমি ক্লাস 2-তে। অনেক ছোট। হ্যাঁ, তুমি কাজ শুরু করেছো একদম চাইল্ড আর্টিস্ট হিসেবে একদম ক্লাস 1 থেকে। 1-এ যখন ছিলাম তখন থেকে আমি কাজ করছি এখন পর্যন্ত। কিন্তু তুমি তো টেলিফিল্ম করলে 2014-তে, সেটা কিন্তু তার আগে তো তুমি মিডিয়াতে এসেছো, এবং মিডিয়াতে তুমি বিজ্ঞাপন দিয়ে এসেছো। প্রথম বিজ্ঞাপনের কথা মনে আছে? একদম মনে আছে। ওটা মার্কস অলরাউন্ডারের জন্য একটা কাজ করা হয়েছিল। এরপরে হচ্ছে আমি গাজী শুভ্রর জন্য একটা কাজ করি ওনার ডিরেকশনে, সেটা হচ্ছে মামা ওয়েফার। তখন ওই টাইমে অনেক ফেমাস একটা ওয়েফার ছিল, এবং আমি নিজেও একটা মজার কথা কি, আমি ছোটবেলায় ওটা অনেক খেতাম। ওকে। তো এরপরে যখন ওটার অফার আসে আমার জন্য, তো মা খুব বকতো যে এগুলা তো খেও না, পেট খারাপ হবে, এগুলো ভালো না। আমি ধুত কে শুনে। ওই টাইমটা কিন্তু আমরা সবাই খেতাম, সবাই খেত, সব বাচ্চাদের ফেভারিট ছিল। এবং শুধু আমি না, আমি দেখতাম যে আমার ফ্রেন্ডসরাও খাচ্ছে, আশেপাশে সবাই খাচ্ছে। তো এরপর যখন ওইটার অফার আসে, তখন আমি দেখছো আমি এটা খাই দেখে আমার কাছে কাজটা ব্যাপার। তো এবং আমি সেটে লুকিয়ে লুকিয়ে সবার সামনে যেভাবে বই না, আমি অনেক খেয়েছি। ওই মানে ওই একদিনে মনে হয় আমি 1 বছরের ওয়েফার একদিনে খেয়ে ফেলেছিলাম। আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আসলে এমন সুযোগ যে কোনো বাচ্চা পেলেই সে লুফে নেবে, তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে তো জন্মদিন পালন করলে,
ভুল বলছি আমি? না না একদমই না। আচ্ছা, এখনো কিন্তু সেই জন্মদিনের রেশ রয়েই যায়, সো আমরা তোমাকে বলতেই পারি যে বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, নতুন একটা বছরে পা দিলে তুমি, নতুন একটা বছর তোমার জীবনে কি কি করেছে বা জন্মদিনে? এবার অনেক কিছু হয়েছে, আনএক্সপেক্টেড অনেক কিছু হয়েছে। আমার ফ্রেন্ডরা ক্যাম্পাসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। মানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সকালে, তার আগের দিন তো আমরা আর্জেন্টিনার ম্যাচটা দেখি, তো আমি তখন জেগেই ছিলাম, যে ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু পরেই ক্যাম্পাসে যাবো, তার ঘুমিয়ে কি করব, জেগেই থাকি। তো আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে আচ্ছা আজকে না আমরা একটু ঘুরতে যাব, তুই একটু রেডি হয়ে আসিস। আমি রেডি হয়ে আসবো, আচ্ছা ঠিক আছে। তো আমি রেডি হলাম, আমি কিন্তু কিচ্ছু জানি না, এবং আমার সব ফ্রেন্ডরা জানতো যে আজকে এরকম একটা প্ল্যান ওরা করছে, কিন্তু কেউ আমাকে বুঝতে দেয়নি। ওকে। তো আমি গেলাম, ওকে একটা ক্লাস শেষে আমি একটা আমার ফ্রেন্ডের সাথে ক্যান্টিনেও বসে খাচ্ছি, ও আমার সাথে সব গল্প করছে, কিন্তু ওটা নিয়ে কিচ্ছু বলছে না, এবং ও আমাকে কিছু বুঝতেও দেয়নি। যখন আমি বাসায় ব্যাক করব, তো আমার একটা ফ্রেন্ড বলল যে আচ্ছা আমি না ক্ষুধা লেগেছে, আমি ক্যান্টিনে যাব, চল আমার সাথে। ওকে। এখন আমি চলে যাব, এখন আবার ক্যান্টিনে যাব? বলছে হ্যাঁ চল। তো ঠিক আছে, ওর সাথে গেলাম। মানে ও হচ্ছে আসলে ওই টাইমটা কি বলবো, স্পেন্ড করতে চাচ্ছে যেন ওই দিক থেকে ওরা কেক নিয়ে ওখানে রাখতে পারে। তো ওকে আমাকে নিয়ে গেল, ও কিছুক্ষণ পর বললো আচ্ছা আমি কিছু খাবো না, চল যাই। আমি বলছি তাহলে তুই সময়টা কেন নষ্ট করলি? আমি একটু রেগে যাই ওর উপর। তারপর ও বলে আচ্ছা ঠিক আছে চল যে আমরা বসি, বসে কথা বলি। আমি বলছি এখন আবার বসবি? বলছে হ্যাঁ। তারপর গেলাম, যার পরে আমার কলেজ ফ্রেন্ড, ওকে। আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড আমি বলবো, ওর সাথে আমার মানে পরিচয় 2 বছরের, কিন্তু আমার কাছে মনে হয় যে ও মানে আমার বোনের মতো, বা থাকে না কিছু সোলমেট টাইপ ফ্রেন্ড থাকে, তো ও হচ্ছে আমার ওরকম একজন বন্ধু। তো দেখি ও বসে আছে, নর্থ সাউথে তো স্বাভাবিক ঢোকা যায় না। আচ্ছা, ও ঢুকলো কিভাবে? ও ঢুকেছে আমার একটা ফ্রেন্ডের কার্ড দিয়ে। এটা লিক করো না তুমি। না হয়ে গেছে, আর করব না। 25,000 টাকা জরিমানা হয়ে যাবে কিন্তু। তো ও বসা ওখানে, আমি তো দেখে পুরো শক যে ও কিভাবে, কারণ আমারও কনসেন্ট্রেট ছিল যে ও ঢুকলো কিভাবে, আর যদি একবার ধরা খায় স্বাভাবিক আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তুই এখানে কেন? তো ও জাস্ট হাসতেছেন, সবাই দেখে হাসতেছে। তখন আমি বুঝলাম যে সবাই এটার সাথে কানেক্টেড, সবাই একসাথে প্ল্যানটা করে। তো এই তোদেরকে নিয়ে কেক কাটি, আর খুব ভালো একটা টাইম যায়, এবং আমার কাছে মনে হচ্ছিল যে মানে এরকম ফিলিংস আমি এর আগে কখনো পাইনি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। গ্রেট। আচ্ছা, দর্শক হয়তো বুঝতে পারিনি আমরা কোন ব্যাপারটা একটু লুকাচ্ছিলাম। হ্যাঁ, দর্শক এটা আমার ওর মধ্যে থাক, আমরা না বলি, আদারওয়াইজ ইউনিভার্সিটিতে গেলে আমাদের বিপদ আছে। তোমাকেও ধরতে পারে, আমাকেও ধরতে পারে। ওকে, ঠিক আছে, আমরা এই আড্ডাটা দেব, কন্টিনিউ করব, কিন্তু এই মুহূর্তে আমরা খুব স্পেশাল একজন মানুষকে আমাদের সাথে কানেক্ট করেছি ভিডিও কলে। তাকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কে? ওকে, চলো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো। অর্ক ভাইয়া। হাই লাবণ্য। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। কি খবর? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমরা এবার লাবণ্যর কাছে চলে যাই। লাবণ্য, আমি চাই তুমি ভাইয়ার পুরো পরিচয়টা দাও। আচ্ছা, ভাইয়ার পুরো নাম হচ্ছে আসিফ জাহাঙ্গীর অর্ক, আমাদের আইস্ক্রিনের ডিরেক্টর বলতে পারি, এবং আইস্ক্রিনের পুরো দায়িত্ব ভাইয়ার উপরে আছে। খুব গুণী একজন মানুষ, খুব শান্তশিষ্ট ভদ্র একজন মানুষ, এবং ভাইয়ার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স আমি বলবো 10 on 10। এবং ভাইয়ার সাথে আমার সম্পর্ক একদম বড় ভাই ছোট বোনের মতো। ভাই আমাকে অনেক আদর করে, আমি ব্লেসড এরকম একজন ডিরেক্টর আমার লাইফে আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ভেবেছিলাম ভাইয়ের ওখানে হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু আবার ভাইয়া আলোকিত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। ওকে ভাইয়া, লাবণ্য তো আপনার ব্যাপারে বললো, এবার আপনি একটু লাবণ্যকে মার্ক দিয়ে দিন। সে কেমন অভিনয় করছে, তার সাথে কাজের অভিজ্ঞতা আপনার কেমন? আচ্ছা, আমরা মনে হয় টেকনিক্যাল কোনো কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। কোনো সমস্যা নেই, আমরা ভাইয়ের সাথে আবার কানেক্টেড হওয়ার ট্রাই করব। তা আমরা হচ্ছে যে আমাদের দুষ্টু দুষ্টু কথা বলছিলাম। যাই হোক, আচ্ছা, এই বছর জন্মদিনে ইন্ডাস্ট্রিতে কার কার কাছ থেকে শুভেচ্ছা মেসেজ পেয়েছো তুমি? সবার কাছ থেকে, এবং আমি এটা একটা ব্লেসিং যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম সবাইকে রিপ্লাই করতে একদম রিপ্লাই করতে করতে। তো আমার না খুব ভালো লাগে যে
আমার স্পেশাল দিনে কেউ আমাকে মনে করছে এবং আমাকে উইশ করছে, হ্যাঁ, সেটা তাদের ব্যস্ত সময় থেকে তোমার জন্য টাইম তাদের বের ব্যস্ত করছে। সময় থেকে আমাকে মনে করে আমাকে একটা মেসেজ দিচ্ছে, এটা আমার জন্য মানে অনেক অনেক বড় একটা ব্যাপার। সো হ্যাঁ, আমাকে অনেক মানুষই উইশ করেছে, আমার কাছের হোক দূরের হোক যেই হোক সবাই উইশ করেছে। আমার খুব ভালো লাগছিল এবং আমার খুব মজা লাগে আমার ফ্যামিলি মেম্বারসদের বলতে, মানে আমার স্পেশালি আমার মাকে যে দেখছো, আমার মা একটু দেরি করে ফেলেছিল আমাকে উইশ করতে, বাট আমি মাকে বলছিলাম দেখছো ওরাও আমাকে উইশ করছে, তো তুমি আমার জন্য ভুলে গেছো উইশ করতে। আচ্ছা, আরে আমি তো জানি সবার তোর মা বাবা birthday। মানে এটা করে না, হ্যাঁ। মানে বাইরের মানুষ একদম এক্সাইটেড হয়ে উইশ হ্যাঁ। করে তাদের তারা কোনো ভুলে যায়। হদিস নেই। আমার মা বলছে যে আরে আমি তো তোকে জন্ম দিয়েছি, উইশ করার কি হ্যাঁ, be আছে? আমি বলছি, grateful to হ্যাঁ। me for that. আচ্ছা, প্রতিবার কি এরকম ফ্রেন্ডদের সাথে সেলিব্রেট করো না, নাকি ফ্যামিলি? প্রতিবার হয় না। সবসময় আমি আসলে আমার খুব বাইরে সেলিব্রেট করা খুব কম হয়। আমি একদম বলে না যে খুব পার্সোনাল সেলিব্রেশন থাকে আমার বাবা মা এবং আমার ভাইয়ের সাথে, তো এটাই হয়। এই প্রথম মনে হয় আমার ফ্রেন্ডরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়েছে। সো এটা মানে আমার জন্য এই বছর একটা খুব আমি বলবো অ্যাচিভমেন্ট আমার জন্য, যেটা আমি খুব ভালো ফ্রেন্ডস পেয়েছি আমার লাইফে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই বলে তোমার প্রশংসা করে ভীষণ সুন্দর করে বলে যে তুমি ভীষণ সুন্দর করে কথা বলো, খুব গুছিয়ে কথা বলো এবং শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করো, কোনো অশুদ্ধতাতে। কিন্তু এই শুদ্ধ বাংলায় সুন্দর করে কথা বলাটা ধরো একটা প্র্যাকটিসের বিষয় থাকে, একটা দীর্ঘদিনের প্র্যাকটিস লাগে। এই জিনিসটা কবে থেকে রপ্ত করেছো? এই জিনিসটা খুব রিসেন্টলি হয়েছে। কিভাবে হয়েছে আমি জানি না, কিভাবে আমি কখনো প্র্যাকটিসও করি না আসলে, যে আচ্ছা ঠিক আছে, অনেকে আছে না যে মিররের সামনে নিজে নিজে কথা বলে, প্র্যাকটিস করে। আমার এই জিনিসটা খুব কম হয়, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি যে তোমাদেরকে দেখি, যে যেমন আমি আজকে তোমাকে বললাম যে আমি দেখছিলাম তুমি কিভাবে কথা বলছো, তারপর আমি নিশি আপুকেও বলি, ইন্দ্রাণী নিশি, তারপর মো আপু, ওদের কথা আমি দেখি ওরা কত সুন্দর গুছিয়ে কথা বলে, একদম স্পষ্ট ভাষায় স্বল্প কথায় মানুষকে এঙ্গেজ রাখতে জানে। তো আমি এভাবে ইন্সপায়ার হই এবং আমার কাছে মনে হয় যে আচ্ছা আমিও একটু ট্রাই করি এভাবে কথা বলা যায় কিনা। তুমিও ভীষণ সুন্দর করে কথা বলো। নট অনলি এখানে, তুমি যখন এলে, আমরা যখন মেকআপ রুমে আড্ডা দিচ্ছিলাম, আমরা বলছিলাম যে আমাদের শো এর আগে আরেকটা শো হ্যাঁ, হয়ে আমাদের যাচ্ছে, সব গল্প মনে হয় ওখানেই ওখানে শেষ হয়ে গেছে। তখনই আমি নোটিস করছিলাম ভীষণ সুন্দর করে কথা বলো তুমি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এখন আর কি কি করছো, নতুন কি কি প্রজেক্ট আমরা দেখবো? আমি বেশ কিছু টিভিসি করেছি, ব্লিঙ্কের জন্য করেছি, এসএসজি গ্রুপের একটা কাজ ছিল, এবং কার্টআপের জন্য করেছি, এটা অনলাইন বেস একটা শপ, সো ওদের জন্য কাজ করেছি। এবং কিসের জন্য করলাম আর ভুলে গেছে, প্রথম কাজ আলোর করতে জন্য করতে। কাজ আচ্ছা, ঠিক করেছি। আছে। হ্যাঁ, না বেশ কিছু কাজ করেছি আমি টিভিসি, এবং একটা ওয়েব ফিল্মে শুট করেছি। সেটা আর কিছুদিন পর, আর অল্প কিছুদিন পর দর্শকরা জানতে পারবে। এটা তুমি এখন জানাবে না? হ্যাঁ, এখন একটু বিস্তারিত বলতে চাচ্ছি না, বাট আর অল্প কিছুদিন এরপর দর্শক জানতে পারবে। এবং একটা ফিল্মের কাজ হাতে আছে, সেটা শুট সম্ভবত নভেম্বর ডিসেম্বরে শুরু হয়ে যাবে, তো ওইটাও তখন দর্শক দেখতে পারবে সব। ওকে, ঠিক আছে। এই যে ফিল্মের কথা বললে, রিসেন্টলি আমি ইন্ট্রোতেও ফিল্মের কথা বললাম, তোমার সেই ফিল্ম, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা হচ্ছে গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়ে এটা ঝড় তুলে ফেলেছে। আমি নিজে মানে দেখতে পারিনি এখন, আমি তোমাকে বলছিলাম না যে দেখো আমি কিন্তু দেখতে পারিনি, বিকজ আমি টিকিট পাইনি তখন। সো তোমার করে কেমন লেগেছে? রুবি আমার সামনে বসে আছে, রুবির কেমন লেগেছে বনলতা এক্সপ্রেস করে? আমি অনেক কৃতজ্ঞ আসলে, এবং আমার এক্সপিরিয়েন্স এই শুটে আমি বলবো 10 on 10 ছিল। শুধু শুটে না, সব মিলিয়ে এটা আমার প্রথম কোনো ফিল্ম যেটা ঈদের রিলিজ পেয়েছে। সো ওই দিক থেকে আমার কাছে ঈদের আনন্দটা দ্বিগুণ হয়ে গিয়েছিল, যে আচ্ছা সবসময় ফ্যামিলির সাথে ঈদ করি, এবার আমার কলিগদের সাথে বা আমার কো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে দর্শকদের সাথে আমি কানেক্ট হতে পারছি ঈদে একসাথে, ঈদের দিন আমি সিনেমাটা দেখছি তাদের সাথে। এবং দর্শকের সারা প্রথম দিন খুব ভালো ছিল, তারা খুব মানে আছে না ওই যে ওয়েল ফিল করেছে যে আচ্ছা একটা ভালো কিছু দেখলাম আমরা অনেকদিন পরে। এটা আমি ফিল করতে পারছিলাম তাদের হাসিতে, তাদের কথায়, তাদের চোখে পুরো উঠে আসছিল ব্যাপারটা। এবং তানিম আঙ্কেলের সাথে, আমাদের যে ডিরেক্টর তানিম নূর, তানিম আঙ্কেলের সাথে আমার এক্সপিরিয়েন্স আমি বলবো খুব অদ্ভুত, কারণ উনি এমন একজন ডিরেক্টর, উনি খুব শান্ত। উনি সেটে থাকলে মানে বোঝা ইম্পসিবল যে কোন একটা ডিরেক্টর সেটে আছে। আচ্ছা, এটা খুব বোঝা মুশকিল, এবং উনি খুব সুন্দর ব্রিফ করতে পারে, খুব সুন্দর বোঝাতে পারে। এবং আমাকে তো সে সবসময় বাবা এই ডাকটা ছাড়া কখনো আমি, হ্যাঁ একদম বাবা এটা আমরা করতে পারি, বা তুমি এটা এভাবে বলতে পারো।
এত সুন্দর করে সে বোঝায় সবকিছু। এবং আমার কো অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল, মোশাররফ করিম, রাজ ভাইয়া, সাবিলা আপু, এবং আমার যে দুজন বন্ধু সিফাত ভাইয়া এবং তামিম, এদের সাথে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। এবং আমরা আসলে পুরো সেটে আমরা খুব গল্প করতাম। হ্যাঁ, তুমি আমাকে জানি না, বলছিলে হ্যাঁ, যে আমি তোমাকে আড্ডা দিতে বলছিলাম, দিতে আমাদের কাজ হয়ে হ্যাঁ, কাজ যাচ্ছে। হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে টাইম পের হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতাম না। এবং আমি জানি না তানিমা খুব বিরক্ত হতো কিনা আমাদের উপর, কারণ আমরা সেটা এত হাসতাম। এবং সেটা সম্ভব হয়েছিল আসলে মোশাররফ করিম আঙ্কেলের জন্য এবং রাজ ভাইয়ের জন্য, ওনারা খুব হাসাতো। আর আমাদের সাবিলা নূর তো আছেই, এনার্জেটিক একটা যে মানুষ, সব জানে, তুমি যে বলছিলে সব জানে। আমি জানি সবার না গল্প কোত্থেকে জানে এত সে। ইনফরমেশন পায়। সে হচ্ছে, আমি বলবো মানে আমাদের বাংলাদেশের কারিনা কাপুর আমরা সবাই Okay, ডাকি। she knows everything She about knows the industry. everything. হ্যাঁ, তো এবং ও আসলে সবাইকে জাগিয়ে রাখে সেটে, খুব এনার্জেটিক। মানে আমি জানি না সারাদিন পরে এত এনার্জি থেকে আসে, আমরা সবাই ঘুমে পড়ে যাচ্ছি বা থাকি না যে একটু রেস্ট নিতে যাচ্ছি, ও না, আই বসে আছো কেন, উঠো, হ্যাঁ আমরা গল্প করি বা আমরা কিছু একটা খেলি, কিছু একটা করি। সো আমরা এরকম লুডো নিয়ে আসতাম, উনো নিয়ে আসতাম, সেটা বসে খেলছি, গল্প করছি, খুব মজা করছি। বাট যখন অ্যাকশন বলতো তখন আবার সবাই সবার ক্যারেক্টারে চলে যেতাম। সো ওইটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল এবং এটা মানে ভুলার মতো না। এবং দর্শকের এত ভালোবাসা পেয়েছি, সবাই এত রুবিকে এত ভালোবাসা দিয়েছে, এটা আসলে মানে সবসময় মনে থাকবে। এটা একটা কোর মেমোরি আমার লাইফের, এবং এখনো ভালোবাসা দিয়ে যাচ্ছে দর্শক। আচ্ছা, তুমি হচ্ছে এই যে বললাম আমি যে টিকিট পাচ্ছিলাম না, দেখতে পারিনি, যখন মানুষজন এসে তোমাকে বলতো যে হাউসফুল টিকিট পাচ্ছি না, এই অনুভূতিটা কেমন যখন কে বলে তোর কাজ দেখতে পাচ্ছি না আমরা টিকিটের অভাবে? এটা একটা ব্লেসিং আসলে। আমরা প্রথম দিন যখন টিকিটের ক্রাইসিস দেখা গেল, বেশ কয়েকদিন টিকিটের ক্রাইসিস ছিল, যে টিকিট পাচ্ছে না, দর্শকরা ফেরত যাচ্ছে, আবার আসছে সেই জিনিসটা দেখার জন্য। তো এটা আমার জন্য একটু খারাপ লাগার হলো, আমার হয় ব্লেসিং, যে না দর্শক এত পছন্দ করছে এবং দেখার জন্য এত এক্সাইটেড। হ্যাঁ, এবং আমার ফ্রেন্ডরা তো আমাকে বলছো যে কি এমন মুভি করলি যে আমরা টিকিটে পাচ্ছি না দেখার জন্য। সেটা ভালো, তোরা কয়েকদিন পর দেখ। হ্যাঁ, তো এটা আমরা অনেক এনজয় করেছি সবাই, যে কেউ টিকিট পাচ্ছেন না। এবং আমি নিজে আসলে টিকিট পাইনি, আমি 2 সপ্তাহ পরে আমার ফ্যামিলি সহ মুভিটা দেখি। আমার ফ্যামিলিও বিরক্ত হয়ে যাচ্ছিল যে কি ব্যাপার, আমি নিজেদের মেয়ের কাজ আমরাই দেখতে পাচ্ছি না, পারবো না, আমাদের মেয়ে এত কষ্ট করে কাজটা করলো, বা সবার সাথে কি দেখতে পারবো না? আমি বলছি একটু ওয়েট করো। অনেক কষ্টে আমি টিকিটটা অ্যারেঞ্জ করি, যেটা সত্যি কথা। কারণ আমরা, আচ্ছা, তোমাদের জন্য তার মানে স্পেশাল কোনো টিকিট থাকে না? না না, একদমই না। এটা আমাদের আর তোমরা কি টিকিট কেটে দেখো? বাই দ্য ওয়ে, ইনফরমেশনটা দিয়ে দাও। হ্যাঁ, আমরা সবাই প্রত্যেকটা আর্টিস্ট আমরা যতবার দেখেছি টিকিট কেটে দেখেছি। Wow, that's আমাদের great. ডিরেক্টর এই ছাড়টা দেয়নি একদমই, এবং আমরাও মনে করি আসলে টিকিট কেটে দেখা উচিত। টিকিট কেটে দেখা উচিত। কেন আমি কাজটা করেছি দেখে আমি ফ্রি দেখবো, এটা আমার কাছে ভালো লাগে না। সো আমরা এই জিনিসটা এনজয় করেছি, যে টিকিটের জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, দেখছি, খুব ভালো লেগেছে। এবং আমরা তো আমার ফ্যামিলি মেম্বারসরা 11 জন মিলে মুভিটা দেখি। সো 11টা টিকিট কালেক্ট করা এটা অনেক টাফ ছিল। এন্ড এ থেকে আমরা জানতে পারলাম হচ্ছে সিনেপ্লেক্সে যারা আছেন তারা খুবই অনেস্ট, তারা কারোর জন্য মানে কাউকে ফেভার দেয়নি। হ্যাঁ হ্যাঁ, একদমই না, আমরা কেউই ফেভার পাইনি। ওকে, ঠিক আছে। তুমি লাবণ্য, আলোচনা তো করছিলাম, আলোচনা হবে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার পরিচিত পছন্দের আরো একজন মানুষকে আমার সাথে কানেক্ট করেছি। মজার না? তুমি আড্ডা দিতে এসেছো আমার সাথে, কিন্তু আমি দেখো তোমাকে অনেককে পাইয়ে দিচ্ছি। ওকে, চলো দেখে নি কে আছে আমাদের সাথে। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ও মাই গুডনেস, আসসালামু আলাইকুম জিলাইনি ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যালো, অভিনেতা আরিফিন জিলানি ভাই আমাদেরকে ফোন দিয়েছেন। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? আমার খবর আলহামদুলিল্লাহ ভালো, গুড গোয়িং, শরীর স্বাস্থ্য ভালো, কাজকর্ম ঠিকঠাক। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি কেমন আছি। ও দ্যাটস স্যাড। আমি জিজ্ঞাসা করছি নেটওয়ার্কের ও, সমস্যা, আচ্ছা, কারণে network। বুঝে নাই। আপনার নেটওয়ার্ক খারাপ, লাবণ্য নেটওয়ার্কটা ভালো। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাইয়া আপনি ভালো আছেন, এই কাজকর্ম বলছিলেন, এই যে লাবণ্যর সাথে তো কাজ হয়েছে, এবার একটু আপনার মুখ থেকে লাবণ্যর ব্যাপারে একটু জানতে চাই। সে কেমন কেমন কাজ করছে, মেয়েটা কি দুষ্টু কিনা, ভালো কিনা, কেমন কিরকম? অনেস্টলি বলবো, এই
অনেস্টলি বলেন। জোকস অ্যাপার্ট, লাবণ্য আসলে খুবই ডেডিকেটেড একজন আর্টিস্ট, এবং আমার কাছে মনে হয় যে শি ইজ অ্যাকচুয়ালি আ ন্যাচারাল অ্যাক্টর। ওর আসলে খুব খুব বেশি যে সিরিয়াস হইতে হয় তাই না, বাট ওর মধ্যে অ্যাক্টিং জিনিসটা খুবই ন্যাচারালি আছে। সো আমি ওর সাথে একটা ফিকশনে আমরা দুজন পেয়ার ছিলাম। বনলতা এক্সপ্রেস আমরা পেয়ার ছিলাম না, বাট আমাদের এক সিনেমায় কাজ করা হয়েছে। সো বনলতা এক্সপ্রেস আমাদের দেখা হয়নি খুব একটা, বিকজ আমাদের সেট আলাদা ছিল। বাট আমরা এর আগে একটা ফিকশনে একসাথে ছিলাম। সো সেখানে আমার ওর সাথে কাজের এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। যেটা বললাম যে শি ইজ রিয়েলি ভেরি মাচ ট্যালেন্টেড অ্যান্ড ডেডিকেটেড অ্যান্ড শি ইজ এ ন্যাচারাল অ্যাক্ট্রেস। সো আই হোপ সে সামনে আরো অনেক ভালো করবে। হাঁপায় গেছিলাম, অন্য আর কত ভালো কথা বলবো। থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ, ট্রিট দিয়ে দিও আমাকে। ওকে, ও কি সেটে এখনো সব সেটে গিয়ে হা হা হি হি করে ওইটা যেটা আমাকে বলছিল? হ্যাঁ, শি ইজ ভেরি জলি, অ্যান্ড আই থিংক জলি থাকাটা সেটে খুবই জরুরি, না হলে বেশি সিরিয়াস হয়ে গেলে ওইটা আসলে True. চেহারায় কাজের মজাটা থাকবে না। মেন্টালিটিতে ইফেক্ট পড়ে, কাজের মজাটা থাকবে না। আচ্ছা, ভাইয়া তো বলে দিল, এবার তুমি কিছু বলো। কাকে, ওকে নিয়ে হ্যাঁ, আসলে কি বলা যায় এটাই ভাবছিলাম। ভাবছে না আচ্ছা, না ও জানে আসলে ওর সাথে আমার বন্ডিং, ভাই কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু ভাইয়ার সাথে আমার হ্যাঁ, আমার বন্ডিং দাদা বয়সী। মানে অনেক ভালো, মানে খুব খুব ভালো। ওর সাথে আমি মানে আমার সবকিছু নিয়ে আমি আড্ডা দেই, যে আচ্ছা এই কাজটা এরকম হচ্ছে বা আমার লাইফে এরকম যাচ্ছে। যেমন নর্থ সাউথ নিয়ে, ভাইও তো নর্থ সাউথের, সো নর্থ সাউথ নিয়ে আমার সাথে ভাইয়ের কথা হয়েছে সবকিছু নিয়ে। এবং সেটে আমরা যদিও একটা ফিকশন হয়েছে ভাইয়ের সাথে, কিন্তু সেটা আমরা খুব মজা করেছি। এবং ভাইয়া এত ডেডিকেটেড, এত হার্ড ওয়ার্কিং মানে একজন মানুষ। ও এভরি 5 মিনিটস রিহার্সাল করবে। খুব মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কেন? কারণ রিহার্সাল করলে কি হয়, মানে কমিউনিকেশন গ্যাপটা থাকে না। তো আমরা কি করছি বা ও কি করছে, আমি কি করছি, এটা আমরা আসলে আগে থেকে মানে জানা হয়ে যায়। তো ওর এই জিনিসটা খুব ভালো। দেখা যায় যে আমার একটু রেস্ট নিতে ইচ্ছা করছে, লাবণ্য উঠো, আমাদের এখন সিন হবে, চল আমরা রিহার্সাল করি। তো এটাও খুব ভালো, কাজ নিয়ে খুব ভাবে ও, খুব নিজে নিজে খুব প্র্যাকটিস করে, রিহার্সাল করে। এবং ওর সাথে যেই থাকুক না কেন অপোজিটে, তার সাথেও শটের আগে একবার হলেও রিহার্সাল করবে, Wow. যেটা খুব ভালো একটা দিক ওর। মানে কত ভালো কথা বলে, প্রথম বলছি কি ভাবছি, তারপরে শুনবে ভাই কান্না করে দিয়েছে। মানে হ্যাঁ, আমি কি চোখে জল চলে এসেছে। না, যেটা সত্য সেটা বললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, হার্টফেল্ট। ওকে, ঠিক আছে। ভাই আমাদের সাথে এখন আড্ডায় যুক্ত হয়েছে, কিন্তু ভাইয়া যেহেতু সেম ইনস্টিটিউশন থেকে আমরা আছি, সো ভাই অ্যালামনাই হয়ে ঢুকে যাবে, আমরা তখন ওখানে একটা আড্ডা জমিয়ে দেবো। একদম, একদম। ওকে, ঠিক আছে। ও আচ্ছা, আপনিও এনএসইউ আর? হ্যাঁ, Oh, great, great. যাক, আমরা 3 proud NSUers একটা সেম প্রোগ্রামে, so we are making NSU proud. ইয়েস Yes. ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত রাতে আমাদেরকে কল দিয়েছেন, Okay. এতটা সময় দিয়েছেন আড্ডাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। টাটা। You're welcome, you're welcome. Best of luck to both of you. Thank Thank you. you, thank you. Bye bye. আচ্ছা, এনএসসি নিয়ে যেহেতু কথা হলো, আমি ওই প্রসঙ্গে চলে যেতে চাই। পড়াশোনা কেমন চলছে? এত কাজের ভিড়ে কিভাবে ম্যানেজ করছো সবকিছু? এটা যারা নর্থ সাউথ সম্পর্কে জানে, আই গেস সবার একটু আইডিয়া হলেও আছে যে ওরা অনেক প্রেশার দেয়। কিছুদিন পর পরই কুইজ মিড না হলে কিছু না কিছু আছে, সো এটা একটু প্রেশার হয়ে যাচ্ছে। এখন আমি ভেবেছিলাম আচ্ছা একটু আরামসে কাজটা করতে পারবো, বাট না। তবে হ্যাঁ, ভালো যাচ্ছে, গ্যাপে গ্যাপে কাজ করছি, আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো যাচ্ছে। কিছুদিন আগে মিড শেষ হলো, সো ওটা একটু প্রেশারে ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন দেখি কতটুকু কি করতে পারি। ওকে, ঠিক আছে। তুমি যখন হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হলে, তুমি এবছরই তো হয়েছো, ওকে, একেবারে হচ্ছে ফ্রেশার তুমি। তার আগে থেকে যে তুমি কাজ করছো, তার আগে থেকেই তুমি সেলিব্রিটি বলা যায়। সো যখন হচ্ছে ইউনিভার্সিটির ফ্রেন্ডরা দেখলো ক্লাসে, উমা নায়িকা আমাদের সাথে, সেলিব্রিটি আমাদের সাথে ক্লাসমেট, তখন তাদের রিয়াকশন কি ছিল? রিয়াকশন, এটা একটা ভালো বিষয়। কি আমার মনে হয় মানে স্টুডেন্টরা খুব ম্যাচিউরড হয়ে গেছে এখন। সো ওনারা আসলে আমাকে ওই আছে না যে একটু পরপর ডিস্টার্ব করা, যেটাকে আমরা বলি যে একটু পরপর এসে কথা বলা বা এই অযথা কথা বলা, তো এটা একদমই করে না। যেটা খুব সুইট, যে তারা আসলে ওই পার্সোনাল স্পেসটা দিতে জানে, যেটা আমার জন্য আসলে পড়ালেখা করতে ইজি হচ্ছে, সবকিছু করতে। তোমাকে তারা স্বাভাবিকভাবেই নিয়েছে একদম স্বাভাবিকভাবে, এবং একদম মিশে গিয়েছি আমি তাদের সাথে। তো এটা আমার জন্য খুব ভালো। এবং হ্যাঁ, কথা বলে না তা না,
বলে ওই জাস্ট আমি লাবণ্য কিনা এবং আমি তাদের পছন্দের রুবি কিনা এটা কনফার্ম করতে তারা এসে, এবং আচ্ছা, আমাকে তারা দেখে সবাই চিনতে পারে, বাট একদম। একটু কনফিউশন হ্যাঁ থাকে। একটু কনফিউশন থাকে যে আপু আপনি লাবণ্য না, বা আপু আপনি রুবি না। তো হ্যাঁ এইটুকু জাস্ট ওইটুকু কথা বলার জন্য আসে, এবং আমার কাছে এটা মনে হয় যে খুব সুইটেস্ট মোমেন্ট আমার জন্য। এটা ভালো, ব্যাপারটা সুন্দর, চেনেও না আবার চেনো। হ্যাঁ এবং আমি এনজয় করছি এই জিনিসটা। ওকে, ঠিক আছে, তুমি এনজয় করতে থাকো, কিন্তু তোমাকে ভালো লাগানোর জন্য আরো একজন মানুষকে আমি সংযুক্ত করেছি, আরো একজন। আরো একটা সারপ্রাইজ। আমি আরো একজন পছন্দের মানুষকে ভিডিও কলে সংযুক্ত করেছি, চলো দেখে নিই কে। ওকে ওকে। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? ভাইয়া তো Sorry. এসেছেন আবার। ওকে, ইটস কমপ্লিটলি ফাইন ভাইয়া। আমাদের সাথে অর্ক ভাই আবার জয়েন করেছেন। ওকে, হ্যাঁ, তখন yes. ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তাই হচ্ছে কথা বলতে পারিনি। এখন ভাই যেটা আছে, আমরা কনভারসেশনটা চালিয়ে যেতে পারি। আচ্ছা, ভাইয়ের কাছে সরাসরি জানতে চাই, লাবণ্য কেমন করছে? কেমন করছে বলতে কি, লাবণ্যর সাথে আমি রিসেন্টলি একটা কাজ করছি, মানে এখন শুটিংটা কেবল শেষ হয়েছে, এখন কাজ শেষ হয়নি। তো এখন ওকে জ্বালাচ্ছি, আমাদের Okay. ডাব করতে টাকা লাগবে, বিভিন্ন পোস্ট প্রোডাকশনে বিভিন্ন কাজ ওকে এখনো জ্বালাচ্ছি। সো ওর সাথে আমার ফার্স্ট কাজ। সো আমি ডিরেক্টর হিসেবে বা রাইটার হিসেবে আমি যখন ওর ক্যারেক্টারটা লিখছিলাম, আমি খুব মানে এই ক্যারেক্টার লিখছিলাম তখন খুব মানে টেনশনে ছিলাম, আমি কাউকে ভাবতে পারছিলাম না ক্যারেক্টারে। ওর কিছু আমি কাজ আমি আগে দেখছি, বাট সামহাও আমি ভাবতাম কয়েকজনের সাথে কথা বলবো যে আমার ভিশনটা কেউ বুঝবে কিনা। তো ওর সাথে আমি যখন প্রথম কথা বলছি, আমার সামহাও আমি কনভিন্স হয়ে গেছিলাম যে ও বুঝছে ভিশনটা, কিন্তু মনে মনে ভয় ছিল আদৌ পারবে কিনা, বা মানে অ্যাকচুয়ালি আমার ভিশনটা আনতে পারবে কিনা। তো ধীরে ধীরে আমরা শুটিং এর আগে 3-4 বার যখন রিহার্সাল করছি, তখন আরেকটু কনফিডেন্স বাড়া শুরু করছে আমার। পরে একদম শুটে যে যখন আমি প্রথম মনিটরে ওর প্রথম সিনটা দেখলাম, তখন আমি চিন্তা করলাম যে আই এম ব্লেসড, যে পারফেক্টের যে বেশি আমি আসলে যেটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে বেশি পাইছি। Wow. সো এটা কি বলবো, মানে মানে আমি খুবই গ্রেটফুল ওর, মানে ও আমার প্রজেক্টে ছিল, এবং আই কান্ট ওয়েট দর্শকদের দেখানোর জন্য যে ও আমার প্রজেক্টে কি করছে। আচ্ছা, আমরা প্রজেক্টে কবে নাগাদ দেখতে পাবো? এই বছরেই দেখবো, বাট আগস্টে না হলে সেপ্টেম্বরে আমরা একটা প্ল্যান আছে। ওকে, সো ওভাবেই চলতেছে পোস্ট প্রোডাকশন। খুব বেশি দিন না, খুব খুব বেশি বেশি দিন দিন না। না। তার মানে তার আগে আমরা মানে কোনো কিন্তু খুব স্পয়লার তাড়াতাড়ি পাচ্ছি না। আপনারা মানে টাইটেল এন্ড অল রিভিল হওয়া শুরু হবে, যা এখনো হয় নাই। জাস্ট এই জন্য কিছু বলতে চাচ্ছি না প্রজেক্ট নিয়ে আচ্ছা আপাতত। আচ্ছা, তাহলে আমরা গল্পটা একটু আজও জানতে পারবো না কেমন হতে যাচ্ছে গল্প? বিকজ আমারই খুব কিউরিওসিটি জাগছে, মানে আমি না জিজ্ঞেস করে এটা পারছি এটা না। এটা এটা আমরা বলতে চাচ্ছি না, এটা খুব না, আমাদের এটা হচ্ছে ইমোশন। as a দর্শক আমার এখানে শোনার পর খুব কিউরিওসিটি হচ্ছে যে কি হতে যাচ্ছে এটাই এটা। তো, এখনই তো আমরা চাচ্ছি যে কিউরিওসিটি সবার বাড়িয়ে দিই, এবং যেন সবাই কিউরিয়াস থাকে আমাদের স্টোরিটা দেখার জন্য, এবং আমরা এখন কিছু বলতে চাচ্ছি না। বাট হ্যাঁ, ইনশাআল্লাহ দর্শক খুব পছন্দ করবে। হ্যাঁ, সো এটা আমাদের একটা ইমোশনস, আমি আমরা শুধু একটু হ্যাঁ এটুকু বলতে পারি যে এখনকার জেনারেশন থেকে আমার মা বাবা দাদাদি সব জেনারেশনে সবার পছন্দ ভালো হবে এমন লাগবে। একটা কাজ আমি করার চেষ্টা করতেছি আমরা। ওকে, এবার তুমি কিছু বলো। ভাইয়া তোমাকে এত এত কমপ্লিমেন্ট দিল, তোমার কেমন না, লেগেছে? আমি কি তো কি শুরুতেই শিখেছো? বললাম যে ভাইয়ার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমি বললাম না, ভাইয়া পুরো শুটে এবং এখন পর্যন্ত একদম একজন বড় ভাই থাকলে যেভাবে ট্রিট করবে, একদম ওভাবে আমার সব হসপিটালে ছিল। ভাই একটু পরপর যে তুমি ঠিক আছো কিনা, আচ্ছা তোমার কি লাগবে, বা তুমি বুঝতে পারছো কিনা, তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু পরপর ভাইয়া জিজ্ঞেস করছো, যেটা খুব মানে আমার কাছে ভালো লাগছিল যে না, একজন ডিরেক্টর আমাকে নিয়ে এত ভাবছে যে আমার কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এটা আসলে আমি অনেক গ্রেটফুল যে আচ্ছা আমি খুব ভালো একজন এবং বড় ভাইয়ের মতো একজন ডিরেক্টর পেয়েছি, যার সাথে আমি সবকিছু, এবং আমার সাথে ভাইয়ের অনেক কিছু, আমার যদি খুব রাগ উঠে কিছু একটা নিয়ে, আমি ভাইকে বলি যে ভাই এটা কেন এরকম হলো। Okay. তো আমি যে স্পেসটা পাচ্ছি ভাইয়ের সাথে, এটা মানে আমি খুব ব্লেসড যে মানে একজন ডিরেক্টরের সাথে আমি এতটুকু স্পেস পাচ্ছি ভাবে কথা বলার জন্য, এটাই অনেক আমার কাছে। এবং ভাইয়া পুরো ওই ফ্রিডমটা দিয়েছে যে তোমার যা মানে সেটা শুট নিয়ে হোক, বা আমাকে নিয়ে হোক, বা তোমার ক্যারেক্টার নিয়ে হোক, যেটা নিয়েই হোক, কিছু থাকলে আমাকে বলবা, বা তোমার পড়ালেখার বিষয়ে যদি হয়, কোনো পার্সোনাল কোনো কিছু যদি হয়, তুমি আমাকে মানে মন খুলে বলতে পারো, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এটা Okay. কজন বলে আসলে? ঠিক আছে ভাই, ও কি কোনো দুষ্টুমি করেছে শুটিং সেটে? এটা আমি জিজ্ঞেস করবোই। প্রথম কথা হচ্ছে, একদমই যদি দুষ্টুমি না হয় তাহলে শুটিং সেট অনেক বোরিং হয়ে যাবে। সো আমি চাই করুক,
তবে ওর দুষ্টুমিগুলো এমন না যে মানে আমাদের শুটিং এ কোনো হার্ম হয়েছে। ও খুবই মানে ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং, মানে কি বলবো, মানে শুটিং এ ওর জন্য আমার কোনো প্যারা খাই না। আমি বরঞ্চ ওকে রাত 3টার সময় বৃষ্টিতে ভিজাইছি, পুকুরে নামাইছি, কলমজোর ট্রেনে ছেড়ে দিছে ওকে না নামায়া। সো জুলাইয়ের রোদের মধ্যে মাঠের উপর 2-3 ঘন্টা দাঁড়া করে রাখছি। সব So, সিজনে এরপর একবারও কোনো কমপ্লেন আসে নাই ওর পক্ষ থেকে। ও বাকি সবার পক্ষ থেকে কমপ্লেন আসলে ওর পক্ষ থেকে আসে নাই। সো মানে আমি খুবই লাকি, ব্লেসড, মানে গ্রেটফুল। আরেকটা ব্যাপার হচ্ছে ও যেটা বললো যে আমি সবসময় জিজ্ঞেস করছি, কিন্তু আমার কথা হচ্ছে আমার যেটা মনে হয়েছে আমি শুটিং এর সময় ওর সাথে খুব কম কথা বলা লাগছে আমার, বিকজ আমরা আগে যে 3-4 দিন রিহার্সাল করছি, ও এত প্রিপেয়ার্ড হয়ে গেছিল। এন্ড মানে আগে থেকে আমার rehearsal করে। মানে দিনের আগে জাস্ট আমি ক্রু নিয়ে ব্যস্ত ছিলাম, মানে আমার ক্যামেরা ফ্রেমিং নিয়ে। ওকে জাস্ট বলছি এই সিনটা হবে, মনে আছে? ওকে, একবার ডায়লগটা পড়ে নেমে যাও। সো এবং ফ্রেমে আমি সবসময় যেটা একটু তার চেয়ে বেশি পাইছি। সো ওইটাই আর কি, মানে ওর সাথে আমি মানে 4-5 দিনের শুটিং এ ওর কাজ নিয়ে কম কথা হয়েছে, আজাইরা কথা হয়েছে বেশি। ওকে, ঠিক আছে। মানে এত তো গল্প শুনে এত বেশি কিউরিয়াস হয়ে যাচ্ছি আমি। আশা করি কাজটা দুর্দান্ত হবে এবং এই কাজটার ইনশাআল্লাহ। জন্য, প্রজেক্টের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা ভাইয়া, এবং আমরা তাড়াতাড়ি দেখতে চাই। Sure, প্লিজ thank তাড়াতাড়ি you so সবকিছু much. কমপ্লিট করুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ Bye-bye. ভাইয়া ফর কলিং আস। বাই বাই, বাই। দেখা হবে। ইনশাআল্লাহ। আসতো। ওকে, আমরা ভিডিও কলে তো কথা বললাম পছন্দের মানুষের সাথে, কিন্তু এখন অনেক দর্শক আমাদের অনলাইন সকল প্ল্যাটফর্মে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তারা অনেক অনেক মেসেজ পাঠিয়েছে তোমার জন্য। এখন আমরা ফেসবুক থেকে কিছু পড়ে নেব। ওকে, চলো পড়ে নিই। আজাদি হোসেন লনি লিখেছেন, ওয়াচিং নাও আ নাইস রাতের আড্ডা শো ইন এনটিভি ইন লাইভ নেম রাতের আড্ডা উইথ আ কাপ অফ হট টি। টুডেজ গেস্ট ইজ লাবণ্য চৌধুরী। ওয়েলকাম টু রাতের আড্ডা। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক কিন্তু আমার কথা রেখেছে, আমি শুরুতে বলেছিলাম না চা কফি নিয়ে বসে পড়ুন, সে চা কফি নিয়ে বসেছে। একদম একদম। খুব সিরিয়াস অডিয়েন্স হ্যাঁ। আমাদের। আচ্ছা, নাবিলা লিখেছেন, ফুলের চেয়ে সুন্দর নাটকে লাবণ্য আপুর অভিনয় খুব সাবলীল ছিল, অসাধারণ অভিনয় ছিল আপু। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগে আসলে, মানে দর্শক যখন নাম সহ বলে দেয়। হ্যাঁ, মানে এত থাকে না যে আমাকে নিয়ে এত ভালো সুইট কিছু কথা বলছে এবং দর্শক আমাকে ভালোবাসা দিচ্ছে, পছন্দ করছে, তো ওটা খুব ভালো লাগে। ওকে, রিনা লিখেছেন, হাত সাফাই নাটককে লাবণ্য আপুর অভিনীত সেরা একটা নাটক। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার খুব মেমোরি আছে, ওটা বৃন্দাবন দাসের লেখা একটা গল্পে ছিল এবং আমার কো অ্যাক্টর ছিল সৌম্য। যদি এখন ওরা বাহিরে চলে গেছে, কাজ হয় না ওদের সাথে, দেখাও হয় না বলতে গেলে। তো হ্যাঁ, ওটা আমার খুব পার্সোনাল ফেভারিট থাকে না কিছু কাজ, ওটা আমার একদম পার্সোনাল ফেভারিট একটা কাজ ছিল। এবং ওটা এক্সপিরিয়েন্স আসলে সৌম্যর সাথে, দিব্য সৌম্যর সাথে মানে আমার বন্ডিং বা রিলেশন যাই বলি খুব ফ্রেন্ডলি, মানে একদম তুইতুকারির সম্পর্ক। তো কাজ করতে ওদের সাথে আমার খুব ভালো লাগতো, মজা লাগতো, তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ওকে, ঠিক আছে। সালাউদ্দিন লিখেছেন, বরগুনা জেলা থেকে যুক্ত আছি। থ্যাংক ইউ ও সো বাবা। মাচ, আপনি এত দূর থেকে আমাদের সাথে হ্যাঁ, যুক্ত আছেন। ধন্যবাদ। আমাদেরকে ভিডিও কল দিয়ে দিন। ওকে, হাসান লিখেছেন, লাবণ্য আপু কি সুন্দর করে হাসেন এবং কথা বলেন, যেটা আমি বলছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সাবরিনা আজাদ লিখেছেন, কেমন আছো রুবি? হ্যালো যমুনা, কেমন আছো? ওকে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। সাবরিন আপু কিন্তু আমাদেরই একজন, আমি আমাদেরই বলতে যাচ্ছিলাম। একজন। অনেকদিন পর ওর সাথে কথা হলো, না অনেকদিন পর না, আসলে কিছুদিন আগে ওর সাথে কথা হয়েছিল। এত সুন্দর সুন্দর ছবি দেয় মেয়েটা, উফ খুব সুন্দর। আচ্ছা। ভালো লাগে অনেক, থ্যাংক ইউ। আচ্ছা, তুমিও তো সুন্দর সুন্দর ছবি আপলোড করো। আচ্ছা, হ্যাঁ। ছবি থেকে আসি, সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু কথা বলছি, ওখান থেকে আসি। তুমি আমাকে একটু বলো তো, তুমি ভাইরাল না কেন? তোমাকে কেন মানুষ দেখেই হুট কারণ- করে এক পলকে চিনে ফেলে না, যেটা আমরা আলোচনা করছিলাম? আমরা করছিলাম গ্রিন রুমে আলোচনা, কারণ আমি আসলে ওভাবে একাধারে কোনো গল্পে কাজ করছি না, এই জন্য হয়তো আমাকে দর্শক অত দেখছেও না। স্পেশালি আমরা ইউটিউব কন্টেন্ট যেগুলোকে বলি, নাটক বা যেটাই হোক, সেখানে দর্শক আমাকে দেখছে না অত বেশি, এই জন্য দর্শক আমার সাথে কানেক্ট করতে পারছে না বা যেভাবেই হোক সেটা। সো আমার মনে হয় আমি যদি ওভাবে কাজ করতাম একাধারে নাটক বা গল্পে, তাহলে হয়তো আমাকে দর্শক কানেক্ট করতে পারতো বেশি। বাট ইউ আর হ্যাপি
কারণ তুমি বেছে blessed. বেছে না, ব্লেসড। আমিও হ্যাঁ। সেটা বলছিলাম যে তুমি কাজ হয়তো কম করছো, কিন্তু বেছে 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 একদম বেছে সুন্দর করছি। সুন্দর স্ক্রিপ্ট তুমি বাছাই করছো। এই যে স্ক্রিপ্টের কথা আসছে, স্ক্রিপ্ট বাছাই কে করে দেয়? আমি মানে প্রাইমারি লেভেলে একজন করে, তারপর সেকেন্ডারি লেভেলে তোমার কাছে আসে। এটা সবাই জানে যে আমার বাবা সবার, এবং সবাই মিডিয়ার সবাই জানে যে লাবণ্যর সাথে কন্ট্রাক্ট করতে হলে আগে তার বাবার কাছে ফোন দিতে হবে বা মেসেজ করতে হবে, সেটা সবাই জানে। সো প্রথমে আমার বাবা গল্পটা শুনে, স্ক্রিপ্ট দেখুক বা গল্প শুনুক, যেভাবে হোক আগে বাবা কথা বলে, এরপর আমার কাছে আসে জিনিসটা। এরপর যদি আমার কাছে মনে হয় যে আচ্ছা না, ক্যারেক্টারটা আমার জন্য ঠিক আছে বা আমি করতে চাচ্ছি এরকম গল্প কাজ, তখন আমি হ্যাঁ বলি। সো এরপরের কন্ট্রাক্টটা আসলে সব কথাবার্তা কনভারসেশন সব বাবার সাথে হয়। এরপর আমি যে সেটে গিয়ে তারপর কাজটা করি। ওকে, কন্ট্রাক্টটা তো আঙ্কেল করে দিচ্ছে, প্রথম স্ক্রিপ্ট বাছাইটা আঙ্কেল করে দিচ্ছে, টাকাগুলো কি করো? সেটাকে আঙ্কেলকে দাও না আন্টিকে দাও? সেটা মাকে দিই। এই, এটা সবাই করে। সেটা আমি একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি মাকে দিয়ে আসছি টাকাটা, কারণ এটা মনে হয় আমরা সবাই করি না? সবাই করি আসলে। এবং আমার মনে আছে আমার প্রথম সিনেমার টাকা, আমার প্রথম ফিল্ম ছিল হচ্ছে কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদ স্যারের। তো ওটার পেমেন্টটা আমি, আমার মনে আছে আমি মাকে দিয়েছিলাম তখন। তো আমি যখন তখন তো তুমি বেশ ক্যাশটা ছোট। হাতে পাই, একদম অনেক ছোট আমি তখন, ক্যাশটা যখন হাতে পাই আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বাবা, আমি যখন মাকে, আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যেটা আমি মাকে দিব। আমি বলছিলাম যে আচ্ছা বাবা, আমি যে মাকে দিব, আমি কি বলে দিব মাকে? তখন বাবা বলছিল যে তোমার যেটা ইচ্ছা বলো, কিছু না একদম বলতে হবে তা তো না, কিন্তু তুমি যে মাকে দিচ্ছ এটাই তো অনেক কিছু, একটু বয়স এটা ভাবছো তো, আচ্ছা ঠিক আছে। তারপর যখন আমি টাকাটা দিই, আমি মাকে বলেছিলাম যে আমার প্রথম উপার্জন আমি তোমাকে দিলাম। আমার এই এখনো কথাটা মনে আছে। এই কথাটা কে শিখে দিয়েছিল? আমার মাথায় এসেছে, মানে আমি জানি না কেন হুট করে আমার মাথায় এসেছে আমি এই লাইনটা বলবো। তুমি কি এটা কোনো মুভিতে, নিশ্চয়ই কোনো সিনেমাতে তুমি শুনেছো? হতে পারে, আমার এক্সাক্ট মনে নেই, যে মানে আউট অফ নোওয়্যার আমার মাথায় এসেছে যে আমি এটা মাকে বলবো যে আমার প্রথম উপার্জন আমি তোমাকে দিলাম। ওকে, তো মা অনেক ইমোশনাল ছিল যে ও কি বলছে, মানে এইটুকু একটা বাচ্চা যে কি বলছে। কিন্তু প্রথম তো হাসার কথা তোমার এই ডায়লগটা হ্যাঁ, শুনে। মা হেসেছিল, কিন্তু পরে যখন রিয়েলাইজ করলো যে আমার এইটুকু একটা বাচ্চা মানে এভাবে আমার কাছে তার পেমেন্টটা দিল, এটা আমার মনে হয় মার জন্য একটা ইমোশনাল পার্ট ছিল আমার লাইফের। আচ্ছা, এখন অবধি সেই থেকে এখন অবধি সব টাকা আন্টির কাছেই যাচ্ছে, সেখানে সেফ, সেটাই থাকা উচিত। ওকে, ঠিক আছে। আর কি কি করো বলো? শুটিং এর পর এই যে ক্লাস আর শুটিং ম্যানেজ করছো, তারপরে যে অবসর সময়টা পাও তখন কি করো? আমি ঘুমাই আসলে প্রচন্ড। আমি আমার ঘুম ভালোবাসি, প্লিজ এটা ভালো নজর জিনিস। লাগাবেন না হ্যাঁ। একদম। হ্যাঁ, আমার ঘুম খুব ভালো লাগে, আমি ঘুমাতে খুব পছন্দ করি। এবং আমার কাছে মনে হয় না একদম যে সারাদিনই ঘুমাই তা না, কিছু না কিছু তো করি। আমার সারাদিন ঘুমানোর যেমন- তো উপায়ও নেই। হ্যাঁ, একদম ঘুমানোর উপায় নেই। রিলস দেখতে থাকি বা আপডেটস দেখতে থাকি যে কি হচ্ছে না হচ্ছে। পড়ালেখা, এখন তো যেহেতু অনলাইনেই সব পড়ালেখা হচ্ছে আমার, বই খাতা অত ধরা লাগছে না। তো হ্যাঁ, ওই ফোনে দেখা যায় পড়ছি, কোনো না কোনো লেকচার বা কোনো না কোনো মুভি বা কিছু একটা দেখছি, এই তো। বাসার কাজ একদম করি না, এটা মার খুব কমপ্লেন, নিজেই Okay. বলছি। জানি না, আমি এই দিক থেকে খুব অলস। আমি শুধু আচ্ছা। নিজের রুমটা গুছাই, এটা Okay. গুছাতে খুব পছন্দ করি, নিজের জিনিস। কিন্তু হ্যাঁ, বাসার অন্যান্য কাজ করতে খুব মানে আলসামি লাগে। ওকে, ঠিক আছে। তুমি বাইরে অনেক কাজ করছো, বেচারি একটু টায়ার্ড থাকতেই পারে, সমস্যা নেই। আমরা আলোচনা করবো আরো, কিন্তু আরো একজন দর্শককে আমরা কানেক্ট করেছি আমাদের সাথে। কে? চলো দেখি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? দেখো তোকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও, আমার নাম হচ্ছে তামিম করিম। কেমন আছেন হ্যালো। আপনারা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভীষণ ভালো আছি। এই যে এই ভাইয়াটা একদম জিজ্ঞেস করলো, এখন নেটওয়ার্কে ডিস্টার্ব হয়নি, আমি শুনতে পেয়েছি। সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কিন্তু কেমন আমাকে আছি। তো জিজ্ঞেস করেনি। লাবণ্যকে জিজ্ঞেস করা আমাকে হয়নি। জিজ্ঞেস করেনি। হাই রুবি, কেমন আছো? হ্যালো জাফর, ভালো আছি। ও কিন্তু ওর সাথে ওকে, আমার দাঁড়া একটু ইন্ট্রোটা দিয়ে নেই, হ্যাঁ, দর্শক হ্যাঁ, জানুক sure, কে sure, ফোন sure. দিয়েছে, কারণ সে অন্ধকারে আছে, গাড়ির মধ্যে আছে, ও, বোঝা আচ্ছা, যাচ্ছে, আচ্ছা। তাই না? দর্শক হয়তো নাও বুঝতে পারে। জি, আমি আমাদেরকে কালকে ফোন বাসা করেছে। থেকে রওনা হচ্ছিলাম, তখন ওকে, বনলতা এক্সপ্রেসের আরো একজন অ্যাক্টর, যে লাবণ্যর ক্যারেক্টার তামিম করিম, রাইট? তিনি আমাদেরকে ফোন দিয়েছেন, একদম গাড়ির মধ্যে অন্ধকারে কল দিয়েছেন। আচ্ছা, এবার তুমি বলো যেটা বলছিলে। ও, যেটা বলছিলাম যে জাফরের সাথে আমার মানে দর্শক যেরকম আমার বন্ডিং দেখেছে, যে একটু একটু
চটপটে। ঝাল একটু মিষ্টি। ওর সাথে আমার অফ স্ক্রিনও সেরকমই বন্ডিং, ওর সাথে আমার খুব ঝগড়া হয়, এটা আমি সামনাসামনি, ও জানে। ও আমাকে পছন্দ করে না একদম, এটা আমি জানি, আমি ওকে পছন্দ করি না, এটা ও জানে। ওর সাথে আমার খুব ঝগড়া হয়, খুবই হয়, কিন্তু হ্যাঁ আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বন্ডিং আছে। ওকে, আমি তাহলে জিজ্ঞেস করি, সেই যেহেতু আছি। তামিম ভাই, তুমি কি লাবণ্যকে পছন্দ করো না করো না? অ্যাজ আ কো-অ্যাক্টর শি ইজ ভেরি গুড, বাট বন্ধু হিসেবে আমি কনসিডার করব না। শত্রু শত্রু মানে কনসিডার করবে না? শত্রু। আচ্ছা, মানে প্রথমত আমাদের দুইজনের মধ্যে একটা মানে সবসময় একটা কিছু না কিছু নিয়ে একটা ঝগড়া বাবদ লেগেই থাকে। মানে ওর কোনো কথাই আমার মনে হয় না যে সব যুক্তির বাইরে, যে মানে ইগনোর করি ওকে সব ঠিক আছে, কথা। যেহেতু ও বলে দিয়েছে তোমাকে বন্ধু লাগে না, কিছু লাগে না, তুমি এবার ওর সিক্রেট সব ফাঁস করে দাও। আজকে টেলিভিশন স্ক্রিনে ওর যে কথা আমরা কেউ জানি না সেটা রিভিল করে দাও। দেখো না, যদি আমি বলি মানে শি অ্যাজ অ্যান অ্যাক্টর শি ইজ ভেরি নাইস, মানে খুবই কোঅপারেটিভ। আর ওর সাথে দেখা গেছে যে আমাদের যখন সিনগুলো করা হয়েছিল ওই টাইমে আমাদের মানে অ্যাক্টিং এর টাইমে তো আপনার কো-অ্যাক্টরের যে রিয়াকশন থাকবে তার সাথে আপনার অ্যাক্টিংটা খুবই মানে ভালো হবে। জড়িত। তো ওভাবেই ভালো হবে যে তার রিয়াকশনটা যেভাবে আসবে আমার রিয়াকশনটা সেভাবেই আসবে। সো অ্যাজ অ্যান অ্যাক্টর শি ইজ ভেরি নাইস, শি ইজ ভেরি ট্যালেন্টেড। বাট আমি অ্যাজ অ্যান এনিমি যদি বলি মানে অ্যাজ অ্যান এনিমিও খুবই ভালো। আচ্ছা, শত্রুতাটা শুরু হলো কিভাবে, এই যে এনিমিটা হলো কিভাবে? প্রথম একটু দিন ডিটেইলস না বলে থেকে, আমরা কিভাবে জানবো বলো? একদম প্রথম দিন থেকে সত্যি কথা, আমি জানি না কেন ওকে আমার একদমই পছন্দ না। একদম রিহার্সালের ডে থেকে আমার কাছে খুব কেন যেন ওকে দেখে এত ইরিটেটিং লাগতো। মানে হ্যাঁ, আর ওর একটা Same to you. প্রবলেম কি, সেম টু ইউ বলছে। ওর একটা প্রবলেম কি, ও আমাকে খুব জ্বালায়। মানে যে কোনো ধর আমি একটা কথা বললাম, ও এটা নিয়ে প্যাচ বের করবে যে ও আচ্ছা এটা এরকম, ও ও আচ্ছা, আচ্ছা pinch। ও আমি তো ভেবেছিলাম এটা এরকম হবে। হ্যাঁ, ও খুব পেঞ্চ করে এবং মানে খুব কথা জড়াবে, তা আমার খুব আমি বিরক্ত বলছি না লাগে। কিন্তু। না, ও জানে আমি ওকে Okay, সামনে, এবং মানে আমাদের বেচারা সেটের ফোন করলো আমাদের সাথে সেটের আড্ডা সবাই দিতে। জানে যে আমি ওকে মানে আমাদের একটু সমস্যা আছে আর কি। ওকে, কিন্তু আমার কাছে শুধু একটু সেটা না, বাইরেও জানে মানুষ। আমাদের হ্যাঁ, বাইরেও, আসলে সাবিনার বাইরেও সাথে যখন জানে। কথা হইতো, রাজ ভাইয়ের সাথে কথা হইতো, ওনারা বলতো তোরা এত মারামারি করিস না, হ্যাঁ, এত মারামারি করিস না। ওরা আমাদের Okay. ফ্রেন্ডশিপ করানোতে খুব মানে ঠিক আছে। আর আজকে তো পুরো বাংলাদেশের মানুষ জেনে গেল। এরপর যদি কোনো কাজে একসাথে না, যাও আমাদের বা ঝগড়া নিয়ে প্রমোশনের যদি কাজে কোনো একটা একসাথে কাজ যাও, হয়, ইনশাল্লাহ। তখন মানুষ কিন্তু ধরবে। না, তবে ওর সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, সত্যি কথা যেটা সেটা আমরা বললাম। দেখতে পেয়েছি স্ক্রিনে। হ্যাঁ, যেটা দর্শকও খুব ভালোভাবে পছন্দ accept করেছে। করেছে এবং ভালোবাসা জানিয়েছে। শুধু আমি রুবির কথা বলবো না, কারণ জাফর ছাড়া আসলে রুবি কিছু না, এবং রুবি ছাড়াও জাফর কিছু না। তো আমাদের দুজনকে অনেক ভালোবাসা দিয়েছে এবং আমরা দুজন খুব ব্লেসড, এবং আমাদের এটা খুব একটা বড় অর্জন আসলে, এই ক্যারেক্টার বা দর্শকের ভালোবাসা যাই বলি না কেন। তো হ্যাঁ, তবে ও খুব নাইস একজন পার্সন। ওর সাথে মানে ওর সাথে আছে না যে শেয়ার করা যায়, কিছুটা আমি বলতে পারি যে আচ্ছা এটা না ভালো লাগছে না, বা এটা আমরা এটা এইভাবে করতে পারি। সো ওর সাথে ওই স্পেসটা আমার আছে। আর এখন তো খুবই আড্ডা দেই আমরা, ঝগড়া আড্ডা যাই বলি না কেন সবই হয় আমাদের। ওকে, ঠিক আছে, ভালো ভালো কথা বলে দিয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর এটা কলিং আমি আস। digest করতে পারছি না যে এত ভালো ভালো কথা আমাকে হ্যাঁ, বলতেছে। এই যে মানে এটাই তো তাহলে আমার- থ্যাংক ইউটা কে পাবে? থ্যাংক ইউটা কে পাবে? অবশ্যই আপনাকে ধন্যবাদ। ওয়েলকাম। এই যে ভালো ভালো কথা শুনিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে এই যে খুনসুটি আড়ালে এই ঝগড়ার পেছনে সুন্দর একটা বন্ধুত্ব লুকিয়ে আছে, সেটা কিন্তু ভিজিবল, এটা আমি আর দর্শকও বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস। এত রাতে গাড়িতে দুলতে দুলতে অন্ধকারে আমাদের কল দিয়েছেন, থ্যাংক ইউ। টাটা, বাই। থ্যাংক ইউ, বাই বাই। মানে কাজ কত মজা করে করো তোমরা বলো। ওকে, এই গল্পগুলো জানবো, কিন্তু আরো দর্শক ভালোবাসা দিয়েছে, আরো টেক্সট পাঠিয়েছে সব হ্যাঁ, প্ল্যাটফর্মে। শুনতে চাই সেগুলো। হ্যাঁ, এখন ফেসবুক থেকে কিছু মেসেজ পড়ে নেব। ওকে, আজাদ লিখেছেন, লাবণ্য, টেল আস অ্যাবাউট ইউর অ্যাক্টিং ওয়ার্ল্ড অ্যান্ড শুটিং এক্সপিরিয়েন্স, লুকিং নাইস। থ্যাংক ইউ। এতক্ষণ বলছেই তো। হ্যাঁ, বলছি তো, আপনি এটা নিয়ে connected বলতে থাকুন, গেলে আসলে শেষ করা শেষ যাবে হবে না না। তো। ওকে, আনিকা লিখেছেন, দুবাইয়ালা নাটকে জামিল ও লাবণ্য অপুর জুটিটা বেস্ট লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখেছো, সব জানে অনেক তারা। আগের একটা কাজ। তারা মনে রেখেছে। মিজান লিখেছেন, ইতি তোমার আমি নাটকের একটা পর্ব মিস করিনি, শুধুমাত্র লাবণ্য অপুর অভিনয়ের ফ্যান বলে। তোমার ফ্যান, থ্যাংক ইউ। তোমার ফ্যান এসি সবাই কমেন্ট করছে। ওকে,
ডেভিড লিখেছেন আপুর ফার্স্ট প্রজেক্ট কি ছিল? আমার ফার্স্ট প্রজেক্ট ছিল মার্কস অল্টনের একটা প্রমোশনাল বলেছো, আমরা শুরুর দিকে আলোচনা করেছি। ওটাই আমার ফার্স্ট ছিল। এন্ড হচ্ছে এনটিভিতে গেছে হচ্ছে মৌরানি। মৌরানি। ওকে। খোরশেদ আলম লিখেছেন যুক্ত হয়ে গেলাম আজকের রাতের আড্ডার লাইভ দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে। রাসেল লিখেছেন বনলতা এক্সপ্রেসের লাবণ্য আপু সহ সবার অভিনয় অসাধারণ ছিল। বনলতা এক্সপ্রেস দিয়েই লাবণ্য আপুর অভিনয়ের ফ্যান হয়ে গেছি আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব সুইট মেসেজ। হ্যাঁ, কত সুন্দর সুন্দর মেসেজ। এবং তুমি বলছিলে একটা কাজ অনেক আগের, হয়তো তোমাকে জিজ্ঞেস করলে তুমিই ভুলে যেতে, তাই না? ঠিক বলতে পারেন, বাট দর্শক মনে রেখেছে। আচ্ছা, দর্শক হচ্ছে এই যে এখানে তো মনে রেখেছে। এখন ধরো তুমি বাইরে যখন যাও, রাস্তায় বের হও, নর্থ সাউথে ভাবলাম তো কত পাত্তা টাত্তা দিচ্ছে না তোমার ফ্রেন্ডরা, কিন্তু রাস্তায় যখন বাইরে বের হও তখন মানুষের রিয়াকশন কি থাকে? যেটা আমি একটু আগে বললাম যে আমাকে ওভাবে রেকগনাইজ করতে পারে না, কারণ যেহেতু আমি ওভাবে একাধারে কাজ করি না, সো অত বেশি রেকগনাইজ করতে পারে না। তবে হ্যাঁ, মানুষ চেনে এন্ড দে আর ভেরি সুইট। খুব বেশি থাকে না যে ইরিটেট করে না। অনেক আমরা যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে যে খুব বিরক্ত হচ্ছে বা অনেক অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করছে, সেটা আমার সাথে হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু যেটুকু হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হই আসলে যখন দর্শক আমাকে মনে রাখে আমার কাজ দিয়ে, যে এখনো অনেক মেসেজ পেলাম আমি আমার কাজের। ওকে, এখন আমি তোমার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাই, এই জন্য ঝটপট কিছু কোয়েশ্চেন করবো, তুমি চটপট অ্যান্সার দেবে। ওকে, ঠিক আছে। যখন খুব মন খারাপ থাকে তখন নিজেকে ভালো করার জন্য প্রথমে কি করো? গান শুনি। ওকে, যদি অভিনয় ছেড়ে সম্পূর্ণ অন্য কোনো পেশা তোমাকে বেছে নিতে বলা হয়, কোনটা করবে? ইউজুয়ালি জব করব আই গেস, বাট আমার মনে হয় আমি ওদিকে একটু কম যেতে পারি হয়তোবা। ওকে, যদি এক সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে না বলা হয় তোমাকে, কোনটা সবচেয়ে বেশি মিস করবে? ইনস্টাগ্রাম তো আমার সব সময় চালানো হয়, বাট রিলস দেখাটা মিস করব। এটা কিভাবে সম্ভব? সবার এক সমস্যা। ওকে, জীবনের সবচেয়ে অপ্রস্তুত বা বিব্রতকর মুহূর্ত যদি আজ শেয়ার করতে চাও, কোন ঘটনাটা সেটা? এমন কোনো ঘটনা ঘটেছে? না, তবে হ্যাঁ, যেটা একটা আছে সেটা হচ্ছে আমি এই যে তামিমের জন্য আমি তানিমার কাছে বকা খেয়েছিলাম একটা শটে, তো এই জন্য মনে হয় আমার ওর প্রতি মানে রাগটা বেশি বেড়ে গেছে। ওকে, ঠিক আছে। কোন ভক্তের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত বা মজার মেসেজ কোনটা, যেটা আমাদের ইনবক্সে স্প্যামে চলে আসে? হ্যাঁ, অনেকেই বলে যে আমি বিয়ে করতে চাই, এখনই প্রস্তাব পাঠাচ্ছি মনে করে দেওয়ার জন্য, ভালোবাসি, এরকম অনেক মেসেজ। আচ্ছা, আমি তোমাকে গ্রিন রুমে কি বলছিলাম যে একজন আমি পোস্ট করার পর সেই মেসেজ কি করেছে আমাকে, ওকে জেনে নিও ওকে সিঙ্গেল কিনা, আর যদি না হয় সদাইতে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিও। এই ধরনের মেসেজ তো তুমি অহরহ পাও? অনেক পাচ্ছি। ওকে, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল, তবে বিয়ের বয়স এখনো হয়নি, আমি ছোট মানুষ। এবং একটা মজার ঘটনা তুমি বলছিলে, ওই ঘটনাটা বলতে গেলে আমাদের রাত শেষ হয়ে যাবে। যখন আমার একটা না আসলে অনেক বিয়ের প্রস্তাব এসেছে, এবং আমার নেইবারের কাছ থেকে এসেছিল, মানে আমার নেইবারের কলিগ, অফিস কলিগ, সে হচ্ছে তোমাকে অনেক বড় ভেবেছে। হ্যাঁ, মনে করেছে যে আমি অনেক বড়, এবং আমাকে দেখতে স্ক্রিনে অনেক বড় লাগে, এটা সবাই বলে। তো সামনাসামনি দেখলে বলে তুমি তো অনেক পিচ্ছি, তোমাকে দেখতে এত বড় কেন লাগে? তো যাই হোক, তো উনি মনে করেছেন যে আমি অনেক বড়। তো আমার ওই ভাইয়াটাকে বলেছিল যে ওকে একটু আমার কথা বলিস, আমার প্রোফাইলটা দিস, বলিস আমি ভালো মানুষ, হ্যাঁ বিয়ের প্রস্তাবটা দিস, তুই বললে আমি সাথে সাথে যাব। তো ভাইয়া আমাকে বলার আগেই তাকে রিপ্লাই দেয় যে ও তোর হাঁটুর ছোট বোনের চাইতে ছোট কেউ হলে, ছোট বোনের থেকে ছোট বোন হলে ও হবে। তো এটা ভুলেও মানে ভাবিসই না, তুই মাথা থেকে বের করে ফেল। তো এরপর ভাইয়া একদিন মানে চা খেতে খেতে আমাকে বলছিল যে এরকম তো একটা অফার এসছে। তো আমার ওদিন এত মানে অকওয়ার্ড লেগেছিল এটা শুনে। তার এখনো বিয়ের বয়স হয়নি। ওকে, এই যে তুমি এত শুট করছো, কাজ করছো, এবং আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, এত লাইটস, আমাদের তো স্কিনের প্রতিও একটা বিশেষ যত্ন নিতে হয়, বিকজ তাছাড়া চলবে না। তুমি কি করছো স্কিন কেয়ারে, বলো? আমি সত্যি কথা বলতে যে অনেকে আছে না সিরাম বা এটা ওটা অনেক কিছু, অনেক স্কিন কেয়ার স্টেপ তারা দেয়।
আমার একদমই স্কিন কেয়ার কোনো কিছুই নেই, আমি জাস্ট আমার একটা সোপ আছে, অ্যাকনে সোপ, যেহেতু আমার একটু অ্যাকনে আছে। দেখা যাচ্ছে, তো একটা অ্যাকনে সোপ আছে, আমি ওটা দিয়ে ফেস ক্লিন করি, ডাবল ক্লিনজিং করি। একটা মেকআপ রিমুভিং ওয়াইপ আছে, সেটা দিয়ে আমি ফার্স্টে ওয়াইপ করে সোপ দিয়ে ক্লিন করি। দেন আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, জাস্ট অরিজিনাল ভ্যাসলিন যেটা, সেটা আমি ইউজ করি। Vaseline? একদম জাস্ট ভ্যাসলিন দিয়ে ফেসে দিয়ে রাখি। আচ্ছা, এটার পেছনে যদি অনেক সায়েন্স আছে, অনেক ভিন্ন যুক্তি দেয়, হয়তো তোমার স্কিনে স্যুট করেছে, সো তুমি ইউজ হ্যাঁ, করতেই পারো। করছি। ওকে। কেমন লাগছে বলো আড্ডা দিও? খুব আমার ভালো ইচ্ছে করছে কি লাগছে। আমি তোমাকে না ছাড়ি, আমরা আড্ডা দিতেই থাকি, এবং আমাদের আড্ডা আজকে মনে হয় সারা রাতে শেষ শেষ হবে না, হবে না। আমরা সেই screen গ্রিন রুম থেকে শুরু করেছি। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কি কি বলতে চাও একটু বলো। দর্শকদের আমি আসলে অনেক কৃতজ্ঞ যে কি বলবো, অনেক ভালো অডিয়েন্স পেয়েছি, আমি অনেক সুইট অডিয়েন্স পেয়েছি, এবং তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এবং অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, এবং ইনশাল্লাহ সামনে পাবো। সো আপনাদেরকে অনেক ভালোবাসা, এবং আমাকে আমি বলবো যে সাপোর্ট করতে, কারণ একজন আর্টিস্ট সাপোর্ট ছাড়া আসলে কখনোই টিকে থাকতে পারবে না। তো হ্যাঁ, যেহেতু ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমি যাবো, সামনেও ভালোবাসা এভাবেই দিয়ে যান, এবং আমি অনেক কৃতজ্ঞ, বারবার এক কথা বলছি। এবং এনটিভি রাতের আড্ডাকে অনেক ধন্যবাদ আজকের এই সুন্দর আড্ডার জন্য, এবং তোমাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য, এবং আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং হ্যাঁ, আজকে আসলে আড্ডাটা শেষ হবে না। আচ্ছা, আমরা আড্ডা দিই একটু। নিজের 3টা খারাপ গুণ বলো তো। আমার 3টা খারাপ গুণ, আমি অনেক ইমোশনাল, এটা আসলে খুব Okay. খারাপ। আমি এবং খুব তাড়াতাড়ি অ্যাটাচড হয়ে যাই ইমোশনালি মানুষের সাথে, যেটা খুব খারাপ আসলে আমার কাছে মনে হয়, কারণ বেশি অ্যাটাচড হলে এক্সপেকটেশন বেশি বেড়ে যায়, এবং তখন দেখা যায় যে হার্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। সো এটা একটা খারাপ দিক। এবং আমার মার কমপ্লেইন, যেটা আমি কাজ করি না, সো আমি জানি না এটা বলেছো। খারাপ দিক কিনা, তবে আমার মার দিক থেকে এটা খুব খারাপ। এই তার কি আছে, এই রেগে যাও? হ্যাঁ, আমার ও মাই গড, আমার এটা আমার বংশের আচ্ছা, কাছ এই থেকে গুণটা এসেছে। মানে সবারই আছে কম বেশি, সবাই ভুলে যায় কেন বলো তো? বললে আমি যখনই জিজ্ঞেস করি জানি না, লুকাতে এটা চায়? না, আমার লুকাতে চাই না, এটা আমি সবাইকে বলি যে আমার রাগ অনেক বেশি, আসলে আমি হুট করে রেগে যাই, এবং পরে আমার কাছে রিগ্রেট ফিল হয়ে যাচ্ছে, আমি এটা নিয়ে এত বেশি রিয়াক্ট না করলেও হতো। কিন্তু হ্যাঁ, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি সেটে খুব দুষ্টুমি করি। এটা দর্শক তো না ঠিক, মানে যারা আমার সাথে কাজ করে, ক্রিউ মেম্বার বা আমার কো অ্যাক্টর অ্যাক্ট্রেস সেই হোক, তারা প্রথমে বোঝে না, তারা প্রথমে বলে যে তুমি এত চুপচাপ। হ্যাঁ, কিন্তু পরে বুঝতে পারে, কাজ যেটা করতে অর্ক গিয়ে। ভাইটাকে বললো যে দুষ্টামিটা ওর খুব মধুর বা সুইট। হ্যাঁ, আমি সেটে খুব দুষ্টামি করি, এবং মজা লাগে আমার করতে। কে কি বকা দিয়েছে কখনো? না, আমার দুষ্টামির জন্য কেউ, এবং সবাই পছন্দ করে, সবাই বলে যে, যেমন দেখা যায় 4 দিনের শুট, আমার 3 দিন শুট ছিল, তো আমি একদিন যাইনি, তো সবাই বলে যে তুমি নেই, অনেক চুপচাপ, এবং এই কথাটা আমি শুনেছি যে তুমি নেই, তোমাকে সবাই অনেক মিস করেছে, সেটটা অনেক চুপচাপ ছিল ওই দিন, তুমি এখন সবার প্রাণ ফিরে এসছে সেটে, তো এটা আমি অনেক পেয়েছি। ওকে, একটা ভালো গুণ বলো, আমরা শেষ করে দেবো তারপর। আই থিঙ্ক অনেক সুইট। Yes, and that's true. আমি 110% সহমত পোষণ করছি। She is really sweet, and তাই তার সাথে আড্ডা দিয়ে আমার আজকে এত ভালো লেগেছে, এবং আমার যেতে ইচ্ছে করছে না আজকে। তোমার কি করছে? আমারও ইচ্ছা করছে। চলো আমরা আড্ডা দিই। আমরা ভাইয়াকে চলো, বলি যে ভাই আমরা কন্টিনিউ করতে হ্যাঁ, চাচ্ছি, ক্যামেরা অফ থাকবে, আমরা আড্ডা দিতে থাকি। কিন্তু ক্যামেরা আমাদের এখন অফ করতেই হবে, কারণ নিয়ম, কিছু করার নেই বলো। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, এত রাতে এসেছো, এত আড্ডা দিয়েছো, অনেকটা সময় দিয়েছো আমাদেরকে, এত গল্প শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। ওকে, ঠিক আছে, এবার আমি বিদায়টা নিয়ে নিই। দর্শক, এই ছিল আমাদের আজকের রাতের আড্ডা। আমার সাথে ছিল এতক্ষণ লাবণ্য, যার সাথে আমি অনেক আড্ডা দিয়েছি, মজা করেছি, অ্যান্ড শিওর আপনাদের খুব ভালো লেগেছে। কিন্তু এখন মন না চাইলেও আমাদেরকে চলে যেতে হবে, কারণ আমাদের সময় শেষ। মন খারাপ লাগছে একটু, কিন্তু আপনারা মন খারাপ করবেন না, কারণ আমরা আগামী পর্বে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এনটিভির সাথে থাকুন। গুড নাইট।